আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য এসইজেড অ্যাক্ট 2005। এসইজেড পুরো কথা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। Special Economic Zone Act 2005, which came into effect in February 2006, has which of the following objectives? 2005-এ যে স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট তৈরি হয়, সেই স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট পরের বছর থেকে 2006 সাল থেকে ইন্ডিয়াতে এফেক্ট হয় বা ইমপ্লিমেন্ট হয়। এসইজেড অ্যাক্ট চালু করা বা ইনফ্যাক্ট স্পেশাল ইকোনমিক জোন, এই ব্যাপারটার অবজেক্টিভ কি হতে পারে? প্রথম অপশনে আছে ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, 2 নম্বর হচ্ছে প্রমোশন অফ ইনভেস্টমেন্ট ফ্রম ফরেন সোর্সেস, 3 নম্বর হচ্ছে প্রমোশন অফ এক্সপোর্ট অফ সার্ভিসেস, এবং 4 নম্বর হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। স্যার অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। স্যার অল মনে হচ্ছে। স্যার অল অফ দ্য অ্যাবভই হবে। অপশন অল ডি অফ দ্য অ্যাবভ হবে। বাকিদের কি মনে হচ্ছে? 3 জনের আনসার অল অফ দ্য অ্যাবভই মনে হচ্ছে। অল অফ দ্য অ্যাবভ হবে। আর কেউ আদার দেন অল অফ দ্য অ্যাবভ যার মনে হচ্ছে তারা রেসপন্ড করো। আচ্ছা, প্রথম কথা এবার একটু জিজ্ঞাসা করি, আনসারটা ঠিক হলো না ভুল হলো সেটাতে পরে আসছে। আগে যেটা একটু জিজ্ঞাসা করি সেটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন এসইজেড, এই বিষয়টা ছোট করে যদি একটু কনসেপ্টটা বলতে পারো, হোয়াট ইজ এসইজেড? এসইজেড কাকে বলে? স্পেশাল ইকোনমিক জোন বলতে কি বোঝায়? স্যার ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু কিছু প্লেসে কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়, সেগুলোই স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, আর কিছু, আর কেউ কিছু অ্যাড করবে? স্যার এটা হচ্ছে সম্পূর্ণ ডিউটি ফ্রি, মানে এখানে কোনো ট্যাক্স পে করতে হয় না। আচ্ছা, কাস্টমস এবং ফরেন সোর্সকে স্যার পাওয়ার জন্য এটা ইনভেস্টমেন্ট করা হয়। এটা ওই যে সেকেন্ডে যে প্রমোশন অফ ইনভেস্টমেন্ট ফ্রম ফরেন সোর্সেস, আচ্ছা, এক্সপোর্টকে প্রমোট করা হয়। বেশ। আর স্যার এমপ্লয়মেন্ট জেনারেট হয় এখান থেকে। এমপ্লয়মেন্ট জেনারেট হয়। দেখো, প্রথম কথা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, এটাকে আমরা বলে থাকি ফরেন টেরিটরি উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি। একটা দেশের ডোমেস্টিক টেরিটরির মধ্যে একটা ফরেন টেরিটরি, এইটা হলো স্পেশাল ইকোনমিক জোনের মেন প্রিন্সিপাল। স্পেশাল ইকোনমিক জোনকে যেভাবে আমরা ডিফাইন করি তার মানেটা খুব সহজ করে বোঝানো যায় এই কথাটা দিয়ে, যে ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রির মধ্যে একটা ফরেন টেরিটরি, দেশের মধ্যে বিদেশ। কেন এই কথাটা বলা হচ্ছে যে ডোমেস্টিক টেরিটরির মধ্যে ফরেন টেরিটরি? তার কারণ হচ্ছে আমরা যে টেরিটরিটাকে এসইজেড বলছি, সেই টেরিটরিটা বাদ দিয়ে একটা কান্ট্রির আদার যে টেরিটরিসটা থাকছে, এই টেরিটরিসটাকে আমরা বলি নন এসইজেড এরিয়া। একটা এসইজেড এরিয়া, একটা নন এসইজেড এরিয়া। ফরেন টেরিটরি বলার কারণ হচ্ছে নন এসইজেড এরিয়াতে যে সমস্ত রুলস এন্ড রেগুলেশনস অ্যাপ্লাই হয়, রুলস এন্ড রেগুলেশন ইমপ্লিমেন্ট হয়, এসইজেড এরিয়াতে তার চেয়ে
ডিফারেন্ট সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই হয়। স্পেশাল ইকোনমিক জোন এটা তৈরি করার মূল কারণ হচ্ছে যে কনসেপ্টটা থেকে এসইজেড তৈরি হয়েছিল সেই কনসেপ্টটা ছিল ইপিজেড, যাকে বলা হতো এক্সপোর্ট প্রসেসিং জোন। এই এক্সপোর্ট প্রসেসিং জোনও ঠিক এসইজেড এর মতনই একটা দেশের মধ্যে একটা আলাদা টেরিটরি, যেখানে নন ইপিজেড এরিয়ায় যে রুলস অ্যান্ড রেগুলেশন ইউজ হয় তার চেয়ে আলাদা ধরনের একটা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই হয় যেখানে, বা হতো যেখানে, সেটাকে বলা হতো ইপিজেড। নামটা থেকে পরিষ্কার, এক্সপোর্ট প্রসেসিং জোন মানে এই এক্সপোর্ট প্রসেসিং জোনের মেন অবজেক্টিভ ছিল এক্সপোর্টকে প্রমোট করা বা এক্সপোর্টকে বাড়ানো। পরবর্তী সময়ে ইপিজেড এর আরো এনলার্জড ফর্ম নিয়ে আসা হলো, ইপিজেড এর আরো এক্সটেন্ডেড ফর্ম নিয়ে আসা হলো, সেটা হচ্ছে এসইজেড। এসইজেড এর অবজেক্টিভ কিন্তু ইপিজেড এর থেকে আরো ওয়াইডার, আরো এনলার্জড। ইপিজেড এর অবজেক্টিভ যেখানে এক্সপোর্টকে বাড়ানো, এসইজেড এর অবজেক্টিভ এক্সপোর্টকে বাড়ানো নয়। এসইজেড এর অবজেক্টিভ হচ্ছে ওভারঅল ইকোনমিক গ্রোথ এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং সার্ভিস সেক্টরের এক্সপ্যানশন। স্পেশাল ইকোনমিক জোনের বেসিক পারপাস হচ্ছে এমন একটা ব্যবস্থা তৈরি করা যার মাধ্যমে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথকে আমরা বাড়াতে পারি। এই এসইজেড এর যে অবজেক্টিভের কথা বললাম তার মধ্যে অবশ্যই এক্সপোর্ট প্রমোশনটা ওয়ান অফ দ্য অবজেক্টিভস। এই এসইজেড কনসেপ্ট অরিজিনেট করে ইন চায়না। চায়নাই প্রথম এসইজেড মডেল সারা পৃথিবীর সামনে দেখিয়েছিল বা ইন্ট্রোডিউস করেছিল। যে কোনো ক্ষেত্রেই আমরা কোনো একটা পার্টিকুলার ইকোনমিক অ্যাক্টিভিটিকে বা ইকোনমিক সেক্টরকে যদি এক্সপ্যান্ড করাতে চাই, তার প্রমোশন করাতে চাই, তাহলে সেই পার্টিকুলার সেক্টরকে কিছু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হয়। এই স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্যই এসইজেড। প্রথম কথা বলি যে এসইজেড ইজ নট এ ডিউটি ফ্রি জোন। এসইজেড এ কোনো ধরনের ট্যাক্স অ্যাপ্লাই হয় না, এটা ভুল কথা। এটাকে আমরা কোনো অবস্থাতেই ট্যাক্স ফ্রি বা ডিউটি ফ্রি জোন বলতে পারবো না। তার কারণ হচ্ছে এসইজেড এর মধ্যে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট বা সার্ভিস ইউনিটস গুলো এস্টাবলিশ করা হবে তাদেরকে ডেফিনেটলি গভর্নমেন্ট কিছু ট্যাক্স ইনসেন্টিভ দেবে, ট্যাক্সের সুবিধা দেবে। ট্যাক্স ইনসেন্টিভ এক জিনিস আর ট্যাক্স কনসেশন এক জিনিস, ট্যাক্স ফ্রি করে দেওয়া আর এক জিনিস। যেমন ধরো এসইজেড এ যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করা হয়, তাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম 5 বছর, ফার্স্ট 5 ইয়ার্স, তাদেরকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ কোনো কর্পোরেশন ট্যাক্স বা কর্পোরেট ইনকাম ট্যাক্স দিতে হয় না। বাট আফটার 5 ইয়ার্স টিল 10 ইয়ার্স, পরবর্তী যে 5 বছর, এই সময় তাদের যা অ্যাপ্লিকেবল বা পেয়েবল ইনকাম ট্যাক্স তার 50% দিতে হয়। এটা থেকে পরিষ্কার যে এসইজেড কোনো ট্যাক্স ফ্রি জোন নয়, এখানে কাউকে ট্যাক্স দিতে হয় না, এটা ভুল কথা। এবং এই 50% ট্যাক্স তারা তখনই ছাড় পাবে যখন তারা তাদের প্রফিটের একটা নির্দিষ্ট অংশকে তারা আবার রিইনভেস্ট করবে। তাহলে এটা এক ধরনের সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে যে যদি কোনো ধরনের এসইজেড ইউনিট তারা ইম্পোর্টেড র মেটেরিয়াল বা ইম্পোর্টেড ক্যাপিটাল গুডস ইউজ করে, তাহলে তাদেরকে আইদার কিছুদিনের জন্য ইম্পোর্ট ডিউটি পে করতে হয় না, বা তাদের ক্ষেত্রে
import duty is less than the import duty payable by non-SEZ units. আমি একই ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি নন এসইজেড এরিয়াতে করতাম তাহলে আমাকে যদি 30% রেটে ইম্পোর্ট ডিউটি দিতে হতো, সেটাই আমি এসইজেড এ সেট আপ করলে আমাকে হয়তো 20% বা 10% ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে। তাহলে ট্যাক্স কনসেশন বা ট্যাক্স ইনসেন্টিভ এটা দেওয়া হয় এসইজেড ইউনিটস গুলোর ক্ষেত্রে। এছাড়া তাদেরকে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া হয়, যেমন ডিউটি ড্রব্যাক স্কিমের সুবিধা দেয়া হয়। ইম্পোর্ট করার সময় তারা ইম্পোর্ট ডিউটি পে করবে, কিন্তু পরে তারা ইম্পোর্ট ডিউটি যেটা পে করেছিল সেটা তারা রিফান্ড পেয়ে যাবে গভর্নমেন্টের কাছ থেকে। এরকম একাধিক সুযোগ সুবিধা দিয়ে এই এসইজেড এর ভেতরে থাকা ইউনিটস গুলোকে ডেভেলপ করার বা প্রমোট করার চেষ্টা করা হয়। মূল উদ্দেশ্য আমার কান্ট্রির ইকোনমিক ডেভেলপমেন্ট করা। তাহলে সেই হিসাবে দেখতে গেলে প্রমোশন অফ এক্সপোর্ট অফ সার্ভিস এটা আমার অবশ্যই অবজেক্টিভ অফ এসইজেড। এবার এসইজেড মানে আমরা যেটা সবসময় মনে করে থাকি যে এসইজেড মানে একটা এরিয়াকে ডিমার্ক করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো এবং তার মধ্যে কয়েকটা ইউনিট তৈরি হলো, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো। কিন্তু যেটাকে আমরা এসইজেড বলছি সেই এসইজেড এর মধ্যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ইউনিটস তৈরি করতে গেলে যে ফেসিলিটি অর্থাৎ রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, কনস্ট্রাকশন, কানেক্টিভিটি, এই বেসিক ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করতে হয়। এই ইনফ্রাস্ট্রাকচার সাধারণভাবে গভর্নমেন্ট তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট করে না। এসইজেড ডেভেলপ করার জন্য অর্থাৎ এসইজেড তৈরি করার জন্য গভর্নমেন্ট ইনভেস্টরদেরকে ইনভাইট করে। ফলে এমন অনেক ইনভেস্টর আছেন যারা এসইজেড এর মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ইউনিট সেট আপ করেন না, তারা ইনভেস্ট করেন এসইজেড এর ফেসিলিটি ডেভেলপ করার জন্য। এসইজেড এর মধ্যে রাস্তাঘাট তৈরি, ইলেকট্রিসিটি কালেকশন, ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া, এই বিভিন্ন ধরনের বেসিক ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি প্রোভাইড করার জন্য ইনভেস্টররা ইনভেস্ট করেন। তার মানে এসইজেড এর ইনভেস্টমেন্ট মানে সেটা আমার দেশেতেই ইনভেস্টমেন্ট হচ্ছে এবং তার ফলে ওভারঅল আমার কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি ডেভেলপ করছে। এবার এসইজেড ডেভেলপমেন্ট করার জন্যই হোক আর এসইজেড এর মধ্যে কোনো ইউনিট সেট আপ করার জন্যই হোক, ইন বোথ কেস ফরেন ইনভেস্টমেন্ট ইজ অ্যালাউড। মেনলি এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইজ অ্যালাউড। তাহলে দুটো ভাবেই ইনভেস্টমেন্ট আসবে যদি আমরা এসইজেড তৈরি করি বা এসইজেড এর সংখ্যা বাড়ানোর চেষ্টা করি। তার মানে ওভারঅল আমার কান্ট্রিতে ইনভেস্টমেন্ট ফ্রম ফরেন সোর্সেস অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট যাকে বলি সেটাও কিন্তু প্রমোটেড হচ্ছে। এবং যেরম ভাবে এসইজেড এর মধ্যে ইউনিট সেট আপ করলে গভর্নমেন্টের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, ঠিক তেমনি ভাবে যারা এসইজেড ডেভেলপ করার জন্য ইনভেস্টমেন্ট করবেন তাদেরকেও গভর্নমেন্ট কিছু সুযোগ সুবিধা দেবে যাতে তারা এসইজেড ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করতে এনকারেজড হয়। ফলে ইন বোথ ওয়েজ ইনভেস্টমেন্টকে প্রমোট করা হচ্ছে। ফলে তিনটেই আমার এসইজেড এর অবজেক্টিভ, সেই জন্য কারেক্ট আনসার হবে অপশন ডি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার এবং সেই সম্পর্কে এসইজেড সম্পর্কে কিছু জিনিস আমরা ডিসকাশন করলাম। আসছি আমরা পরের কোয়েশ্চেনে এবং এর সাথে আরেকটা কথা অ্যাড করি, যে পয়েন্টটা বলেছিলে সেটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন। ইনভেস্টমেন্টের সাথে এমপ্লয়মেন্ট ইজ ডাইরেক্টলি রিলেটেড। মোর ইজ দ্য ইনভেস্টমেন্ট, মোর ইজ দ্য গ্রোথ, অ্যান্ড সো মোর ইজ দ্য এমপ্লয়মেন্ট। তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন করার ক্ষেত্রেও কিন্তু এসইজেড একটা এফেক্টিভ রোল প্লে করে। এবার আসছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ হট মানি।
স্যার FII, অপশন এ। FII, FDI, SDR, ADR। স্যার অপশন এ, ফরেন Option A একজন ইনস্টিটিউশনাল বলেছে। অ্যাডভাইজার, হ্যাঁ, ইনভেস্টর, হুম। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। আচ্ছা, একটা আনসার পেয়েছি FII, বাকিরা চেষ্টা করো, কি মনে স্যার হয় এটাই তোমাদের? মনে হচ্ছে, কোনটা? এটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। FII ছাড়া আর কেউ কোনো আনসার বলবে? আচ্ছা, FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর নয়, ইনভেস্টমেন্ট। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট করবেন তাদেরকে বলা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। প্রথম কথা, FII এর ফুল ফর্ম হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এবার আমাকে বলো যে এই FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কেন হট মানি, এবং FII বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? What is FII and why it is called hot? স্যার শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করলে সেটাকে কি হট মানি বলা যায়? না, that is not hot money. আচ্ছা, বাকিরা চেষ্টা করো, দেখি, তারপর বলছি। স্যার হট মানি যেটা ফ্লো অফ ফান্ডস, যেটা শর্ট টার্মে প্রফিটের জন্য করা হয়, এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে সেটা ইনভেস্ট করা হয়। আচ্ছা, বেশ, আর কেউ কিছু বলবে? স্যার এফআই হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেটা করা হয় সেটা এফআইআই। না, FII মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হবে, সেটা একেবারেই ঠিক নয়। আচ্ছা, প্রথম কথা আর একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলো। ভারতবর্ষের বাইরের যে কোনো কোম্পানি স্যার, ভারতে যখন হচ্ছে যে কোনো মানে কোনো কোম্পানি কারোর মাধ্যমে যখন স্যার এখানে ইয়ে করে, ইনভেস্ট করে শর্ট টার্মের জন্য। না, সেটাও পুরোপুরি ভাবে ঠিক হলো না। আচ্ছা, আমাকে আগে কয়েকটা জিনিসের উত্তর দাও। প্রথম কথা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট, এই ফরেন ইনভেস্টমেন্ট একটা কান্ট্রিতে কারা করে থাকে? ধরে নাও কান্ট্রিটা আমি ধরলাম ইন্ডিয়া। ইন্ডিয়াতে ফরেন ইনভেস্টমেন্ট কারা করবে? স্যার চায়নার ইনভেস্টর, ইউএস এর ইনভেস্টর, না, ফরেনার যারা। আমি এই ফরেন ইনভেস্টর বলতে কাদেরকে ধরবো, এটাই আমার স্যার প্রশ্ন। আদার দেন ইন্ডিয়া। সেটা তো বুঝলাম, আদার দেন ইন্ডিয়া মানে কারা ইনভেস্টমেন্ট করবে? দেখো, ফরেন ইনভেস্টমেন্ট আসে তিন ভাবে। এক হচ্ছে থ্রু এমএনসিস, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বাংলায় বলি বহুজাতিক সংস্থা। এমএনসির মানে হচ্ছে তারা কোনো একটা পার্টিকুলার কান্ট্রিতে তৈরি হওয়া একটা কোম্পানি, কিন্তু তারা বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের বিজনেস অপারেশনস কন্ডাক্ট করে। ধরে নাও আমি যদি বলি যে একটা কোম্পানির নাম বললাম স্যামসাং, এটা তৈরি একটা কান্ট্রিতে, কিন্তু সারা পৃথিবীর বহু দেশে তারা তাদের বিজনেস অপারেশন রান করে। দ্যাট ইজ এমএনসি। এমএনসি ছাড়া ফরেন ইনভেস্টমেন্ট করে বিভিন্ন ফরেন কোম্পানিজ। ফরেন কোম্পানির সাথে এমএনসির পার্থক্য হচ্ছে যে মনে করো সে পোল্যান্ডের একটা কোম্পানি কি ব্রিটেনের একটা কোম্পানি, তারা অন্য একটা কান্ট্রিতে গিয়ে ইনভেস্ট করছে। ব্রিটেনের কোনো একটা কোম্পানি তারা ইন্ডিয়াতে এসে ইনভেস্ট করছে, এবং এই মুহূর্তে তাদের অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট নেই। তাহলে তারা এমএনসি নয়,
কিন্তু ইন্ডিয়ার কনটেক্সটে তারা হচ্ছে ফরেন কোম্পানি। আর 3 নম্বর, যাদেরকে আমরা বলি রিটেল ইনভেস্টর। রিটেল ইনভেস্টর মানে ধরে নাও জার্মানিতে বসে থাকা একজন জার্মান সিটিজেন, তিনি ইন্ডিয়া বা সিঙ্গাপুরে তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করছেন, তাকে আমরা বলি রিটেল ইনভেস্টর। একটা কান্ট্রি লাইক ইন্ডিয়া, তাতে ফরেন ইনভেস্টমেন্ট আসবে 3 জনের কাছ থেকে, এমএনসি, ফরেন কোম্পানি এবং রিটেল ইনভেস্টরের কাছ থেকে। এখন এই যে ফরেন ইনভেস্টররা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করবেন, তারা যে তাদের নিজস্ব ক্যাপিটালটাকে ইনভেস্ট করবেন, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে ফরেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই ইনভেস্টমেন্টটা কত ধরনের হয় এটা একটু বলার চেষ্টা করো, যে ফরেন ইনভেস্টমেন্ট যদি আমার কান্ট্রিতে আসে, সেই ফরেন ইনভেস্টমেন্টটা কত ধরনের ইনভেস্টমেন্ট হয়? 3 ধরনের। কিরকম? স্যার 3 ধরনের। এফডিআই, এফপিআই, এফআইআই। আচ্ছা, বলেছো এফডিআই, এফপিআই এবং এফআইআই বলেছো। প্রথম কথা বলি, ফরেন ইনভেস্টমেন্ট দুটো টাইপের, এফডিআই এবং এফপিআই। এফডিআই কে কি বলা হয় আর এফপিআই কে কি বলা হয়? স্যার এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর এটা ফরেন পোর্টফোলিও। এফডিআই আর এফপিআই, এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তাহলে এমএনসি হোক, ফরেন কোম্পানি হোক বা রিটেল ইনভেস্টর হোক, তারা ইন্ডিয়াতে বা অন্য কোনো একটা কান্ট্রিতে যখন ইনভেস্টমেন্ট করছে, সেটা আইদার তারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হবে, না হলে সেটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হবে। এবার আমাকে বলো যে এফডিআই আর এফপিআই এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, বেসিক কি ডিফারেন্স আছে? স্যার এফপিআই শর্ট টার্ম, এফডিআই লং টার্ম। না, এটা শর্ট টার্ম লং রানের ব্যাপার নয়। স্যার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের ব্যাপার আছে, মানে স্যার মালিকানার বিষয় আছে। কন্ট্রোলটা বেশি দেন। মালিকানার কি মানে ব্যাপারটা কি, মানে অ্যাকচুয়ালি ধরো একটা এমএনসি যদি ইন্ডিয়াতে বলে যে আমরা $10,000 বা $10,000 আমরা এফডিআই করলাম, আর একটা কোম্পানি বললো যে আমরা $10,000 এফপিআই করলাম, এই দুটোর মধ্যে কি পার্থক্য? স্যার এফডিআই হচ্ছে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে একদম সরাসরি ভাবে, আর এফপিআই এর ক্ষেত্রে সেটা বন্ড বা স্টকস এর মাধ্যমে ইনভেস্ট করে। তো এফডিআই তে ডাইরেক্টলি করতে পারে, কথাটা যেটা বলছো ডাইরেক্টলি মানে কিরম হবে ফর্মটা? স্যার অন্য কোন দেশের মানে কোম্পানিতে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে। আচ্ছা, দেখো দুটো জিনিস ভীষণ 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 ইম্পর্টেন্ট, এফডিআই এবং এফপিআই। প্রথম কথা বলি, এটাকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলা হচ্ছে, এফপিআই মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, বা এর আরেকটা নাম হয় ফরেন ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর ঠিক তার অপোজিট হচ্ছে ফরেন ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট, যার আরেকটা নাম ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এই বিষয়টা বুঝতে গেলে আগে তোমাদের জানতে হবে যে পোর্টফোলিও কথাটার মানে কি। আমরা পোর্টফোলিও কথাটা অনেক অর্থে ব্যবহার করি, কিন্তু পোর্টফোলিও এক্ষেত্রে যে সেন্সে ব্যবহার হচ্ছে, সেটা পোর্টফোলিও মানে হলো ফিনান্সিয়াল অ্যাসেটস, শেয়ারস, বন্ডস, ডিবেঞ্চার্স, গভর্নমেন্ট সিকিউরিটিজ, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস, এই বিভিন্ন ধরনের যে ফিনান্সিয়াল অ্যাসেটস গুলো হয়, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলো হয়, এগুলোকে এক কথায় আমরা বলি পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ড। শেয়ারস, মিউচুয়াল ফান্ড, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ডিবেঞ্চার্স, এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলছি ফিনান্সিয়াল অ্যাসেট, যাদেরকেই বলা হয় পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও মানে যদি ফিনান্সিয়াল অ্যাসেট হয়ে থাকে, তার মানে যখন কোনো কোম্পানি
সেটা এমএনসি হোক, ফরেন কোম্পানি হোক বা রিটেল ইনভেস্টর হোক, তারা যখন আমার কান্ট্রির ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্টমেন্ট করবে, শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্টমেন্ট করবে, তখন সেটাকে বলা হবে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আমি দুটো উদাহরণ দিচ্ছি। ধরে নাও যে জার্মানির একজন রিটেল ইনভেস্টর, তিনি তোমাদের মতন বা আমার মতন ইন্ডিয়াতে মনে করো যে তারা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের 100টা শেয়ার কিনলেন জার্মানিতে বসে। এই 100টা শেয়ার কিনলেন, বা মনে করো যে গভর্নমেন্ট একটা বন্ড ইস্যু করেছে, যে বন্ডের জন্য গভর্নমেন্ট ফরেন রিটেল ইনভেস্টরদেরকেও এলিজেবল করেছে। সেক্ষেত্রে সেই জার্মানির রিটেল ইনভেস্টর জার্মানিতে বসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 10টা বন্ড পারচেস করলো বা বন্ডে ইনভেস্ট করলো। এই দু ধরনের ইনভেস্টমেন্টের পাশাপাশি মনে করো যে কোনো একটা এমএনসি বা কোনো একটা ফরেন কোম্পানি ইন্ডিয়াতে মনে করো যে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ারে ইনভেস্ট করলো। তাহলে এই ইনভেস্টমেন্টটাও, সেটা এমএনসি করুক বা ফরেন কোম্পানি করুক বা রিটেল ইনভেস্টর করুক, প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো ফিনান্সিয়াল অ্যাসেটে, আইদার শেয়ার অর বন্ড অর ডিবেঞ্চার। তখন এই ইনভেস্টমেন্টটাকে বলা হবে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে যেটা কোনো ফিনান্সিয়াল অ্যাসেটে হয় না, যেটা হয় ফিজিক্যাল অ্যাসেটে। এই ফিজিক্যাল অ্যাসেট বলতে কি বুঝবো? ফিজিক্যাল অ্যাসেট মানে হচ্ছে একটা ফরেন কোম্পানি বা এমএনসি, তারা যদি ইন্ডিয়াতে কিছু ক্যাপিটাল ইনভেস্ট করে এখানে কোনো কোম্পানি সেট আপ করে, কোনো ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেট আপ করে, কোনো ধরনের বিজনেস সেট আপ করে, তখন সেই ইনভেস্টমেন্টটাকে বলা হবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ধরো একটা উদাহরণ, আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়াতে অপারেট করছে ডমিনোজ কোম্পানি, ডমিনোজ পিজা। এই ডমিনোজ পিজা ইজ আ ফরেন কোম্পানি। তারা আজ থেকে বহু বছর আগে ইন্ডিয়াতে ইনভেস্ট করে সারা ভারতবর্ষে তারা বিজনেস করছে। তাহলে তারা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করেছে, তাদের ক্যাপিটালটা ইন্ডিয়াতে ডমিনোজ ইন্ডিয়া এই সাবসিডিয়ারি তৈরি করার জন্য। কিংবা মনে করো যে ইন্ডিয়াতে রাস্তাঘাটে ফোর্ড গাড়ি চলে। ফোর্ড গাড়ির এই মুহূর্তে ইন্ডিয়াতে কোনো ম্যানুফ্যাকচারিং প্লান্ট নেই, বাইরে থেকে ফিনিশড ফোর্ড গাড়ি আসে এবং এখানে বিক্রি হয়, ইম্পোর্ট হয় এবং বিক্রি হয়। এবার ফোর্ড কোম্পানি মনে করলো যে ইন্ডিয়াতে আমার যথেষ্ট বড় মার্কেট আছে, তারা ইন্ডিয়াতে একটা জায়গায় ফোর্ড কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্লান্ট সেট আপ করলো। তার জন্য তারা $500 কোটি ধরে নাও ইনভেস্ট করলো। এই ইনভেস্টমেন্টটাও হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা ইন্ডিয়াতে দেখতে পাই এইচএসবিসি ব্যাংক, বা আমরা দেখতে পাই সিটি ব্যাংক। এগুলো কোনোটাই আমাদের দেশের ব্যাংক নয়, এগুলো সব ফরেন ব্যাংক। কিন্তু তারা ইন্ডিয়াতে তারা ইনভেস্টমেন্ট করে এখানেও তারা এইচএসবিসি ব্যাংক বা সিটি ব্যাংক হিসাবে অপারেট করছে। ঠিক যেরকম ভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি ব্যাংক অফ বরোদা কিংবা আইসিআইসিআই ব্যাংক কিংবা অ্যাক্সিস ব্যাংক, তারা পৃথিবীর বেশ কিছু দেশে তারা তাদের ব্রাঞ্চ বিজনেস ওপেন করে রয়েছে। ফলে যখন কোনো ডাইরেক্ট কোম্পানি তৈরি করা বা ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করার জন্য ফরেন ইনভেস্টমেন্ট হবে, তখন সেটাকে বলা হবে এফডিআই। আজকে ডমিনোজ পিজা ইন্ডিয়াতে ডমিনোজ কোম্পানি তৈরি না করে তারা যদি এখানে মিও আমোরোর 5000 শেয়ার কেনে বা মিও আমোরোর 2% শেয়ার কিনে নেয়, তাহলে সেই ইনভেস্টমেন্টটাকে বলা হবে এফপিআই। আর সেই 2% শেয়ার কেনার জন্য যত টাকা তারা ইনভেস্ট করেছে মিও আমোরোর শেয়ারে, সেই টাকাটা তারা মিও আমোরোর শেয়ারে ইনভেস্ট না করে তারা নিজে যদি এখানে ইনভেস্ট করে
বিজনেস সেট আপ করে, তখন সেইটাই হয়ে যাবে এফডিআই। দ্যাট ইজ দি ডিফারেন্স বিটুইন এফডিআই অ্যান্ড এফপিআই। এবার আসছি যেটা তোমরা বলেছিলে যে আরেকটা হয় এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ইজ ওয়ান টাইপ অফ এফপিআই। এই যে এফপিআই দেখছো, এই এফপিআই 3 রকমের হয়। ইন্ডিয়ান কনটেক্সটে বলছি, একটাকে বলা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, যেখানে কোনো ফরেন ব্যাংক, ফরেন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বা কোনো ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানি, তারা ইন্ডিয়াতে বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসেটে যখন ইনভেস্টমেন্ট করবেন অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, তখন সেটাকে বলা হবে এফআইআই। আর এক ধরনের এফপিআই আছে, দ্যাট ইজ কল্ড কিউএফআই। এটাকে বলা হয় কোয়ালিফাইড ফরেন ইনভেস্টমেন্ট। কোন রিটেল ইনভেস্টর 2002 সালের আগে পর্যন্ত ডাইরেক্টলি ইন্ডিয়াতে এফপিআই করতে পারতো না। 2002 সালের আগে কোনো রিটেল ইনভেস্টর ইন্ডিয়াতে এফপিআই করতে চাইলে তাদেরকে কোনো একটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে তাদের একটা সাব অ্যাকাউন্ট তৈরি করতে হতো। সেই সাব অ্যাকাউন্টের মাধ্যমে তারা ওই ইনস্টিটিউশনটার মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারত। 2002 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফরেন রিটেল ইনভেস্টরদের সরাসরি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করার জন্য নতুন সিস্টেম চালু করলো, কিউএফআই, কোয়ালিফাইড ফরেন ইনভেস্টমেন্ট, যার ফলে একজন ফরেন রিটেল ইনভেস্টর সরাসরি ইন্ডিয়াতে ফরেন ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করতে পারে। আরেক ধরনের ফরেন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসার রাস্তা আছে, পদ্ধতি আছে, যেটাকে বলা হয় ডিআর। পুরো কথা হচ্ছে ডিপোজিটারি রিসিটস। ডিপোজিটারি রিসিটস 2-3 রকমের হয়। সারা পৃথিবীতে যে ডিপোজিটারি রিসিপ্ট ম্যাক্সিমাম ব্যবহার হয় তাকে বলা হয় জিডিআর, গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস। আর ইউএসএ তে জিডিআর চলে না, ইউএসএ তে চলে এডিআর, আমেরিকান ডিপোজিটারি রিসিপ্টস। ফলে জিডিআর বা ডিপোজিটারি রিসিপ্টস, কিউএফআই এবং এফআইআই, এই 3টে হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্টের 3টে টাইপ। সুতরাং এফআইআই কোনো আলাদা টাইপ অফ ফরেন ইনভেস্টমেন্ট নয়। তাহলে যে কোনো কান্ট্রিতে ফরেন ইনভেস্টমেন্ট দুভাবে আসে, একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, একটা ফরেন ইনস্টিটিউশনাল পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। পোর্টফোলিওর মধ্যে আবার 3টে ভাগ আছে, আমরা ইন্ডিয়াতে যেমন 3টে দেখতে পাচ্ছি। তাহলে হোয়াট ইজ এফপিআই বা এফডিআই এটা বললাম, এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের কি মানে সেটাও বুঝলাম। এখন এই যে এফআইআই টার্মটা সম্পর্কে খুব ভালো করে কনসাস থাকবে। এফআইআই মানে কিন্তু সবসময় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট নাও হতে পারে। এফআইআই মানে হতে পারে ফরেন ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট। সেটা যদি শর্ট টার্ম দেয়া থাকে, অ্যাব্রিভিয়েশন দেয়া থাকে, তাহলে এটা একটা বুদ্ধি করে বুঝতে হবে যেটা ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থে দেওয়া হয়েছে না ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের অর্থে দেওয়া হয়েছে। এই জন্যই আমি এই পার্টিকুলার কোয়েশ্চেনটা সেট করেছি এই জায়গাটাতে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আসছি সেই জায়গাটা কি করে বুঝবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে হট মানি কাকে বলে। দেখো, হট মানি আমরা সেই সমস্ত কারেন্সি গুলোকে বুঝি যে কারেন্সি গুলো খুব কুইকলি, ফ্রিকুয়েন্টলি একটা ফাইন্যান্সিয়াল মার্কেট আরেকটা ফাইন্যান্সিয়াল মার্কেটে শিফট করে, বা যে ধরনের কারেন্সি বা মানি সেটা খুব রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি একটা কান্ট্রির ফিনান্সিয়াল মার্কেট থেকে আরেকটা কান্ট্রির ফিনান্সিয়াল মার্কেটে শিফট করে যায়। এই যে তোমরা বলছিলে না যে শর্ট টার্ম লং টার্মের কথা, অবশ্যই শর্ট টার্ম লং টার্ম এখানে একটা ফ্যাক্টর, কিন্তু কেন শর্ট টার্ম কেন লং টার্ম সেটার কারণ হচ্ছে যে এফডিআই
ফ্রিকোয়েন্টলি ফিনান্সিয়াল মার্কেট বা তার ডেস্টিনেশন চেঞ্জ করে না, সেটা একটা দীর্ঘদিন ধরে ইনভেস্টমেন্ট হওয়ার পর একটা ডেস্টিনেশনে কনফাইন্ড থাকে, তাই এটা লং টার্ম ইন আ সেন্স। রিলেটিভলি এফপিআই হচ্ছে শর্ট টার্ম, কারণ এটা ফ্রিকোয়েন্টলি ফিনান্সিয়াল মার্কেট চেঞ্জ করে। কেন চেঞ্জ করে একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। এগুলো দেখবে, এগুলো রিয়েল লাইফে কি ঘটছে রেগুলার একটু কাগজপত্র পড়লে এগুলো বুঝতে পারবে। ধরো আজকে একটা ফরেন ইনস্টিটিউশন তারা ইন্ডিয়াতে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করলো, ধরে নাও $100 ইনভেস্ট করলো আজকে, যে সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইস্যু করা বন্ডে পেয়েবল ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তারা $100 ইনভেস্ট করলো আজকে, বন্ডের ম্যাচুরিটি মনে করো 5 বছর। এই ইনভেস্টমেন্টটা 5 বছর থাকতেও পারে, আবার 5 দিনও থাকতে পারে, কারণ আজকে ইনভেস্টমেন্ট হবার ঠিক 5 দিন পর দেখা গেল ইউএস গভর্নমেন্ট 12% ইন্টারেস্ট রেটে বন্ড ইস্যু করছে। দেনান দেয়ার ওখানে যেহেতু রেট অফ ইন্টারেস্টটা ইন্ডিয়াতে 10% ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি, দেনান দেয়ার ইনভেস্টররা যে $100 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বন্ড ইনভেস্ট করেছিল, সেই বন্ডগুলোকে সেল করে তারা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাবে ইউএস গভর্নমেন্টের ইস্যু করা বন্ড ইনভেস্ট করার জন্য। অর্থাৎ ইন্ডিয়ার ফিনান্সিয়াল মার্কেট থেকে 5 দিনের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল বেরিয়ে চলে যাচ্ছে ইউএসএ তে। ইউএসএ তে বন্ড সাবস্ক্রাইব করার পর ধরে নাও 10 দিন পর দেখা গেল যে জার্মানিতে গভর্নমেন্ট বন্ড ইস্যু হচ্ছে at 13% ইন্টারেস্ট। ওই 10 দিনের মাথায় আবার তারা ইউএস বন্ড গুলোকে সেল করে দিয়ে চলে যাবে জার্মানির বন্ড কিনতে। ফলে ফ্রিকোয়েন্টলি এটা একটা ফিনান্সিয়াল মার্কেট থেকে আর একটা ফিনান্সিয়াল মার্কেটে মুভ করে, এইটাকেই বলা হয় হট মানি। এখন এফডিআই আর এফপিআই এর মধ্যে কেন এফপিআইটাকে হট মানি বলছি, কারণটা তো বোঝালাম বন্ড ইনভেস্টমেন্টের উদাহরণ দিয়ে, কিন্তু ওয়াই নট এফডিআই ইজ হট মানি? এটা খুব প্র্যাকটিক্যালি বোঝা যায় যে আজকে যদি এইচএসবিসি ব্যাংক ইন্ডিয়াতে কয়েক হাজার ডলার বা কয়েক কোটি ডলার ইনভেস্ট করে ইন্ডিয়াতে মনে করো 50টা এইচএসবিসি ব্রাঞ্চ সেট আপ করলো এখানে বিজনেস করার জন্য, তারা কোনো অবস্থাতে কিন্তু 2 দিনের মাথায়, 5 দিনের মাথায় বা 2 বছরের মাথায় তারা এখানে এইচএসবিসির ব্রাঞ্চগুলোকে বন্ধ করে তারা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাবে না। ফলে ইট উইল রিমেন ফর এ সার্টেন লং পিরিয়ড। ফলে এফডিআই ইজ মোর স্টেবল কাইন্ড অফ ইনভেস্টমেন্ট দ্যান এফপিআই। এই জন্য এফপিআই বা ফরেন ইনডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা হট মানি বলছি। এইবার কি করে বুঝবো যে এফআইআইটা ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে না ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে? দেখো, এটা যদি আমি ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ধরি তাহলে তো আনসার আমার এডিআরও হওয়া উচিত, কারণ এটাও এফপিআই এর মধ্যে পড়ছে, এটাও এফপিআই এর মধ্যে পড়ছে। এই ধরনের কোনো অপশন থাকবে না যে দুটোই হতে পারে, কারণ আলটিমেটলি তো হট মানি হচ্ছে এফপিআই। এফপিআই এর একটা ধরন হচ্ছে এডিআর, আবার এফপিআই এর আরেকটা ধরন হচ্ছে এফআইআই, তাহলে তো দুটোই হতে পারে। যেহেতু দুটোই এই ধরনের অপশন থাকবে না, তার মানে ডেফিনেটলি এটা বোঝাচ্ছে ফরেন ইনডিরেক্ট ইনভেস্টমেন্টকে, যার মধ্যে এডিআরও পড়ে যাচ্ছে। সুতরাং এটা দেখে আমাকে এইভাবে বুঝতে হবে যে আমার আনসার কোনটা হবে। সো দ্যাট ইজ দি কনসেপ্ট অফ হট মানি। এফডিআই, এফপিআই বেসিক জিনিসগুলোকে ডিসকাস করে দিলাম।